আসসালামু আলাইকুম। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম আয়োজিত ২০৪তম ফেসবুক লাইভের হোমিও স্বাস্থ্য কথনের ২০তম পর্ব। ইনশাল্লাহ আমরা কিন্তু গত পর্ব থেকে চেষ্টা করছি কিভাবে জটিল রোগীগুলোকে রেপার্টোরাইজেশনের মাধ্যমে একটি মেডিসিন সিলেকশন করা যায়। আজকেও ইনশাল্লাহ এই অনুষ্ঠানে ব্যতিক্রম হবে না। আজকেও কিন্তু আমাদের স্টুডিওতে আরেকজন দর্শক আছেন, আমরা তো ওনাকে উপস্থিত করেছি ইনশাল্লাহ। তো আমি আজকে যারা আপনারা এই প্রচন্ড ঠান্ডার মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রোগ্রাম। আমি চলে যাচ্ছি আজকের প্রোগ্রামে আমাদের শ্রদ্ধেয়, যিনি অনেক কষ্ট করে বা অনেকটা সময় নিয়ে এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামকে একটা জায়গায় নিয়ে গিয়েছেন। তিনি আমাদের পরিচিত এবং সকলের শ্রদ্ধেয় ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যারের কাছে আজকের এই অনুষ্ঠানের সূচনা ঘোষণা করার জন্য। ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যার। আমাদের আজকের অনুষ্ঠান পুরোটা জুড়েই কিন্তু থাকবে আমরা কিভাবে রেপার্টোরাইজেশনের মাধ্যমে জটিল রোগীগুলো দেখবো। ইনশাল্লাহ আমি আশা করব যদি আপনারা এই সময় ধরে আমাদের অনুষ্ঠানটি দেখেন তাহলে কিন্তু রেপার্টরি করাটা আপনাদের জন্য অনেকটা সহজ হবে। তো আমি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় ইয়াকুব আলী সরকার স্যারের কাছে আজকে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষণা করার জন্য। ইয়াকুব আলী সরকার স্যার। ধন্যবাদ লাবণী আমিন। আমরা দেখতে দেখতে ২০৪তম ফেসবুক লাইভে আজকে হাজির হয়েছি। আমি ইতিপূর্বেই ঘোষণা করেছি যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসা সমাজকে আরো নতুন আঙ্গিকে কিছু উপহার দেওয়ার জন্য আমি বাংলাদেশের দুজন দক্ষ সফটওয়্যার ব্যবহারকারী, যারা সফটওয়্যারের মাধ্যমে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাকে আলোকিত করছেন এবং সর্বদা এই হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে অনুপ্রাণিত করছেন এবং হোমিওপ্যাথিক চিকিৎসাকে আরো উচ্চতায় নেওয়ার জন্য চেষ্টা করছেন। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ আশঙ্কায় থাকেন যে হরমোনের মতো জটিলতায় আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো চিকিৎসা আছে কিনা, এই বিষয়ে প্রতিদিনই আমাকে বিভিন্ন জন প্রশ্ন করে থাকেন। যে কারণে আমি আজকের এই সাবজেক্টটি নির্ধারণ করেছি এবং আপনাদেরকে একটি নতুন করে আনন্দের বার্তা দিচ্ছি যে আজকে আমাদের দুজন এক্সপার্ট, তারা এই কেসটিকে সুন্দরভাবে তাদের নিজস্ব সফটওয়্যার দিয়ে অ্যানালাইসিস করে আপনাদেরকে একটি একক ঔষধ আপনাদেরকে উপহার দিবেন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে একটি বিরোধের মূল কারণ হচ্ছে ১০ জন চিকিৎসক যদি একটি রোগীকে দেখেন তাহলে ১০টি ওষুধ এসে যায়। অর্থাৎ সকল চিকিৎসা ক্ষেত্রে আমাদের মধ্যে একটি কথা থেকে যায় যে বৈজ্ঞানিক কোনো কিছু যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে সকল এক্সপেরিমেন্টে একটি ফলাফল আসবে। কিন্তু আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে এই প্রযুক্তিগত জ্ঞানের দন্যতার কারণে বিভিন্ন জন বিভিন্ন আঙ্গিকে চিন্তা করার কারণে একক ঔষধে পৌঁছতে পারেন না। সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে যেন সকলেই আমরা একটি পদ্ধতি অনুসরণ করে একটি ঔষধে নিশ্চিত হতে পারি এবং সেই ওষুধটি যেন আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ সমর্থন করেন। কেউ যেন কাউকে বিদ্রুপ না করেন যে এই ওষুধ নির্বাচন সঠিক হয়নি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের হাইপার থাইরয়েডিজমের উপরে একটি কেস উপস্থাপন করবেন আমাদের ডাক্তার লাবণী আমিন প্রথমে, এবং দ্বিতীয় সেশনে আমাদের এই কেসটি নিয়েই আমাদের ক্লাসিক্যাল হোমিও প্লাস বাংলা ইংরেজি এই সফটওয়্যারটি যিনি বাংলাদেশে এডিট করেছেন এবং তিনি এইটাকে বাজারজাত করেছেন, তিনি আমাদের ডাক্তার জয়নাল আবেদিন স্যার। তিনি এই কেসটিকেই তার সফটওয়্যার দ্বারা অ্যানালাইসিস করবেন। প্রিয় বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দুটি আকর্ষণ দেখাচ্ছি যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ শুধু এই হাইপার থাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম কিংবা হরমোনজনিত বিভিন্ন জটিল রোগগুলোর সম্বন্ধে আমাদের কতটুকু ধারণা আছে সেই সম্বন্ধে প্রাথমিক ধারণা দিচ্ছি। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের ডাক্তার জয়নাল আবেদিন স্যারের কাছে। তিনি আমাদেরকে দেখাবেন যে আমাদের এই সফটওয়্যার মাধ্যমে যদি আমরা
দেখায় যে হাইপার থাইরয়েডিজমের মধ্যে আমরা কি কি ওষুধ পেতে পারি, হরমোনজনিত সমস্যার কারণে কি কি ওষুধ আমরা বিবেচনা করতে পারি। তিনি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তিনি আমাদেরকে দেখাতে সক্ষম হবেন এই বিষয়টি। স্যার প্লিজ আপনার সফটওয়্যার মাধ্যমে দেখাবেন থাইরয়েডিজমের এর ওষুধগুলো প্লিজ। ধন্যবাদ স্যারকে সুন্দর একটি বিষয় আজকে বাছাই করার জন্য। তো আমি সফটওয়্যারটিতে লগ ইন করেছি। লগ ইন করার পর এটি খুব ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার। আগের সেশনে বলেছিলাম, আগের অনুষ্ঠানে। এখানে যে একটি বার দেখা যাচ্ছে, মানে সার্চ বার বলছি আমরা, এখানে বাংলা কিংবা ইংরেজিতে যে লক্ষণটি খুঁজতে চাচ্ছি সেটির দু একটি মূল শব্দ লিখলেই হবে, বিস্তারিত লেখার দরকার নেই। যেমন আমরা এখানে লিখেছি থাইরয়েড হরমোন, লিখে এখানে সার্চ বাটনে টাচ করেছি বা ক্লিক করেছি। করার পর দেখতে পাচ্ছি এই রিলেটেড 3টি রুব্রিক্স বা লক্ষণ বিভিন্ন রেপার্টরি থেকে এখানে পেয়েছি আমরা। তো প্রথমটি হচ্ছে হাইপার থাইরয়েডিজম। এই যে একটি রুব্রিক্স, এই রুব্রিক্সটি আমরা কোথা থেকে নিয়ে আমাদের এই সফটওয়্যারে যোগ করেছি সেটি দেখাচ্ছি। এটি ডান পাশে যে একটি আইকন দেখা যাচ্ছে কমলা কালারের, এটি হচ্ছে রেফারেন্স আইকন, আর এটি হচ্ছে যে এই লক্ষণের আন্ডারে কি কি রিমেডি আছে সেটি এই তালিকায় পাওয়া যাবে। তো আমি প্রথমে রেফারেন্স দেখি হাইপার থাইরয়েডিজম রুব্রিক্সটির। রেফারেন্সটি হচ্ছে এখানে ক্লিক করলে পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটি রেপার্টরি, একটি হচ্ছে সিনথিসিস আর একটি হচ্ছে কমপ্লিট ডাইনামিক্স। সিনথিসিসে অল্প কয়েকটি ওষুধ আছে এই রেপার্টরি, এই লক্ষণের বিপরীতে, কিন্তু কমপ্লিট ডাইনামিক্সে এটা ক্লিনিক্যাল, যেহেতু এখানে অনেকগুলো রিমেডি আছে। এবারে আমরা দেখব এই লক্ষণটিতে কি কি ওষুধ আছে, কোন কোন গ্রেডে আছে। এটি দেখতে চাইলে এই লক্ষণের শেষে যে একটি আইকন আছে প্রথমেই এখানে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে 118টি রিমেডি আছে এই লক্ষণটি হাইপার থাইরয়েডিজমে। এখানে সুপার গ্রেডে 8টি আছে, ফার্স্ট গ্রেডে 18টি, সেকেন্ড গ্রেডে 10টি এবং থার্ড গ্রেডে 82 রিমেডি আছে। এখানে টাচ করলে আমরা এই ওষুধগুলো দেখতে পাবো আলাদা আলাদা করে। তো এইটি হলো হাইপার থাইরয়েডিজমের আন্ডারে যে রিমেডিগুলো আছে, সেই রিমেডিগুলো খুব সহজেই আমরা এখানে দুটি শব্দ লিখেই এই লক্ষণটি খুঁজে পেতে পারি। কোন চ্যাপ্টারে আছে, কোন সাবে আছে, এগুলো জানা না থাকলেও চলবে, এবং বাংলাতে লিখলেও হবে, আর ইংরেজিতে লিখলে তো হবেই, ইংরেজিতে তো আছেই। প্রথম পার্টটা রেপার্টরি থেকে নেওয়া, এটা আমরা যোগ করেছি। এটি হলো হাইপার থাইরয়েডিজম। এবং আরেকটা হচ্ছে যে কনজেনিটাল থাইরয়েডিজম একটা ডিজিজ আছে, আমরা জানি। তো এটিতে কি কি ওষুধ আছে সেটিও আমরা এখানে দেখে নিতে পারি এক নজর। একই সিস্টেম। এখানে দেখতে পাচ্ছি 23টি রিমেডি আছে। সুপার গ্রেডে 1টি, ফার্স্ট গ্রেডে 5টি, সেকেন্ড গ্রেডে নেই, থার্ড গ্রেডে 17টি, সব মিলে 23টি আছে কনজেনিটাল থাইরয়েড যে বিষয়টি এটিতে। এটি আমরা কোথা থেকে নিয়েছি এটি দেখতে চাইলে রেফারেন্স দেখে নিতে পারি। রেফারেন্সে এটি সিনথেসিস কিংবা ক্যান্টে নেই, শুধুমাত্র কমপ্লিট ডাইনামিক্স যে সফটওয়্যারটি রেপার্টরিটি আছে সেখান থেকে নেওয়া এটি। আরেকটি হচ্ছে যে হাইপোথাইরয়েডিজম, মানে এখানে হরমোনের পরিমাণটা কম। এই লক্ষণে এটি রেফারেন্সটা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এটি সিনথেসিস থেকে আমরা নিয়েছি। এখানে ওষুধ আছে হলো এই লক্ষণের বিপরীতে 41, তার মধ্যে সেকেন্ড গ্রেডে 5টি এবং থার্ড গ্রেডে 36। এইভাবে যে কোনো লক্ষণ যদি রেপার্টরিতে থেকে থাকে আমরা এই সফটওয়্যারটির সাহায্যে খুব সহজেই বাংলা কিংবা ইংরেজি দুই একটি কিওয়ার্ড লিখেই পেতে পারি, এবং এককভাবে দেখতে পারি কিংবা একাধিক লক্ষণ নিয়ে এটার একটা রেপার্টাইজেশনটা এখানে খুব সহজেই করে ফেলতে পারি। জি, এবার দেখাবেন স্যার। জি স্যার, এবার দেখাবেন স্যার থাইরয়েডিজম সম্বন্ধে যদি আমরা এখানে সার্চ করি তাহলে আমরা কয়টা লক্ষণ পাবো? জি আচ্ছা, এখানে তাহলে আমি এখানে বাংলা লিখছি, শুধু থাইরয়েডিজম বা থাইরয়েড লিখলাম শব্দটি, লিখে এবারে সার্চ বাটনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছি 6টি এই রিলেটেড রুব্রিক্স এই সফটওয়্যারে আছে। এখানে যেমন একটি হচ্ছে নেক ক্যান্সার, থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার আর কি। এখানে আছে হলো 22 রিমেডি, এই সিস্টেম একই রকম। আর একটি হচ্ছে গ্ল্যান্ড থাইরয়েডিজম, এটাতে আছে
35 রেমেডিস, অর্থাৎ এখানে মোট 6টি এ রিলেটেড রুব্রিক্স আছে। আরেকটা হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ডে ফুলে যায়, এই ক্ষেত্রে এখানে হচ্ছে হলো 49 রেমেডিস। এই স্যার। ধন্যবাদ স্যার, আপনি দেখে দিয়েছেন যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ যদি ইচ্ছা করেন তাহলে এই রুব্রিকগুলো থেকে তারা সহজেই আমাদের এই সমস্যার একটি সঠিক ঔষধ নির্বাচনের ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহার করে সুন্দরভাবেই কঠিন এবং জটিল রোগগুলোর চিকিৎসা করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আজকে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের মূল বিষয় হচ্ছে যে হাইপারথাইরয়েডিজমের একটি কঠিন জটিল রোগী, সেই রোগীটি আমাদের ডাক্তার লাবণী আমিনের মাধ্যমে আমরা এখানে উপস্থাপন করব যে তিনি যে রোগীটি আমাদেরকে রোগীর লিপিটি উপহার দিবেন, সেই রোগীর লিপিটি এখন তিনি উপস্থাপন করবেন প্রথমে। জি, ডাক্তার লাবণী আমিন। অসংখ্য ধন্যবাদ স্যারকে এত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আমাকে লাইভ প্রোগ্রামে আনার জন্য। বর্তমান সময়ে থাইরয়েড এমন একটি সমস্যা যেটা মোটামুটি অধিকাংশ রোগী আমরা পাই, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এবং একজন মহিলা যখন এসে আমাদেরকে বলে যে তার বেবি কনসেপ্ট করতে বা কন্টিনিউ করতে প্রবলেম হচ্ছে, কিংবা সে মোটা হয়ে যাচ্ছে, কোনো কারণে তার পিরিয়ড ইরেগুলার হচ্ছে, তার শীত ভাব লাগছে, বা আরো ধরনের বিভিন্ন ধরনের লক্ষণ, তখন কিন্তু আমরা বুঝেই নেই যে তার থাইরয়েডের সমস্যা। তো এখন থাইরয়েডের সমস্যা জানার কারণে কিন্তু আমার আর বেশ কিছু লক্ষণ আমি এখানে অ্যাড করছি। থাইরয়েডের সমস্যা হলে সাধারণত রোগীরা যে লক্ষণগুলো আমাদেরকে বলে তার মধ্যে হচ্ছে, যেমন আমি একটু একটা কথা বলেছি, মাসিক অনিয়মিত হবে। সে মনে করবে যে তার হয়তো স্বাস্থ্যটা অনেক বেশি শুকিয়ে গেছে, অথবা সে অনেক বেশি মানে ওয়েট গেইন করছে আর কি, দুইটা সমস্যা তার মধ্যে থাকবে। তারপরে তার গলা শুকিয়ে যাবে, অথবা সে তার মাঝে মধ্যে কণ্ঠস্বর চেঞ্জ হয়ে যাবে, তার আপার ল্যাপ হবে, আপালাপ হতে থাকবে, সে ডিপ্রেশনে ভুগবে, এবং দেখা যাচ্ছে তার শীত ভাব লাগছে, তার কোষ্ঠকাঠিন্যতা থাকতে পারে। এই সবগুলোই কিন্তু আমাদের থাইরয়েডের প্রবলেম। তো আলহামদুলিল্লাহ, আমি প্রতিনিয়ত থাইরয়েড রোগী দেখি। আমার কাছে যে রোগীটা আজকে আমি যে রোগীটাকে উপস্থাপন করছি, সেই রোগীটার যে সমস্যাগুলো ছিল আমি সেটা বলছি। যে সেই রোগীটার থাইরয়েড ছিল 15.90, হ্যাঁ, 15.90, এবং তার বেশ কিছু সমস্যা ছিল। এছাড়াও আরো কিছু সমস্যা ছিল, যেমন তার সার্ভাইকাল ডিস্ক বাল্জ ছিল, সেটা C5-6 এবং 6-7, তার মাসিক অনিয়মিত ছিল, ডিসমেনোরিয়া ছিল। এগুলো তার প্রাথমিক লক্ষণ। আমি তার টেস্ট রিপোর্টটা আগে আপনাদের কাছ থেকে প্রেজেন্ট করছি, কারণ আপনারা যদি রিপোর্টটা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে তার প্রবলেমটা কতটুকু ছিল। জি, ডাক্তার লাবণী আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিনে। জি, আমি তার রিপোর্টটা প্রথমে আগে আমি দেখাতে চাচ্ছি। জি, একটু কাইন্ডলি যারা আজকে আমার লাইভ প্রোগ্রামে আছেন একটু খেয়াল করবেন। দেখেন এখানে তার TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা গ্রো করেছে 15.90, 15.90, যেটা নর্মাল রেঞ্জ হচ্ছে সাধারণত 3 থেকে 5 পর্যন্ত নর্মাল রেঞ্জ। জি, ডাক্তার লাবণী আমিন, আপনি ওটা মার্কিং করলে আরো স্পষ্ট দেখা যাবে যদি আপনি ওটাকে করেন, মার্কিং করেন। মার্কিং করলে মনে বেটার হতো। এই যে এখানে তার স্বাভাবিক রেঞ্জটা লেখা আছে। আর এখানে দেখেন আমি টাইম মডেলিংটা বলছি, তার যে আমার কাছে যেদিন আসে সেখানে তার ডেটটা থাকে 23/10/2022। কাইন্ডলি আপনারা একটু বিষয়টা নোটেট করবেন। 23/10/2022-এ সেই পেশেন্টটা প্রথম আমার কাছে আসে। এখন আমি যাচ্ছি যে তার কি সমস্যা ছিল, অর্থাৎ সে কি সমস্যা নিয়ে আমার কাছে আসে। আমি যদি তার সমস্যাগুলি কথা তুলে ধরি, তাহলে আমি তার রোগলিপিটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আসলে আমি কিন্তু তাকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত কিন্তু আমি তার সাথে কথা বলেছি। এখন এজ এ রেজাল্ট সে কি হয়েছে, সে কিন্তু তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে, তার ব্যক্তিগত লাইফ সম্পর্কে, এবং তার যে অ্যাসোসিয়েটেড কিছু প্রবলেম আছে সবকিছুই কিন্তু আমাকে তুলে ধরেছে। আমরা যখন কেস টেকিং করি বা ধরেন আমরা যখন অ্যানালাইসিস করি, আমরা কি সবকিছুই নেই? এই 1 ঘন্টা পর্যন্ত কিন্তু আমি অনেক লক্ষণ তার কাছ থেকে নিয়েছি।
আমরা যখন রেপার্টরি করব বা আমরা যখন কেস টেকিং করবো তখন কিন্তু আমরা সবকিছু নেব না, শুধুমাত্র এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু সিমটম নিয়ে তবে কিন্তু আমরা অ্যানালাইসিস করবো। কেননা আজকে হয়তো আমি লক্ষণটি দেখালে আপনি বলতে পারেন যে ম্যাডাম আপনার লক্ষণটি তো পূর্ণাঙ্গ হয়নি, এটার উদ্দেশ্যেই কিন্তু আমার এই কথাটি বলা। যেমন আমি দেখেন এখানে আমি তার লক্ষণগুলো বলছি, আমি রুগীর নাম এখানে হাইড করেছি কারণ যেহেতু এটা একটা পার্সোনাল বিষয়। তার বয়স হলো 28, আমার ব্যক্তিগত আইডি নাম্বার হচ্ছে জি 4646। ডাক্তার লাবণী, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনার স্ক্রিনে আপনার ওই পুরা ইটা দেখা যাচ্ছে না, শুধু স্ক্রিনটাই দেখা যাচ্ছে, লেখাটা দেখা যাচ্ছে না। এখন লেখা দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আমি না। মুখে বলি, সমস্যা নেই। আমি আমি লক্ষণগুলো বলছি। তার ঘাড়ে ব্যথা এবং যেহেতু তার সার্ভাইকাল ডিস্ক, সো তার ঘাড়ে ব্যথা করবে, এটা স্বাভাবিক। ঘাড়ে ব্যথা এবং সেই ব্যথাটা কি হচ্ছে তার মাথা পর্যন্ত ছড়িয়ে যেত ঘাড়ের ব্যথাটা, এবং পিছনের দিকে সে যখন এরকম করতো মানে ব্যাকওয়ার্ড করতো তখন তার ব্যথাটা বাড়তো। হ্যাঁ, সাথে তার ক্লান্তি ভাব আছে এবং অল্পতে সে হাঁপিয়ে যেত, এবং রোগী মনে করছে যে সে অস্বাভাবিক ওজন বৃদ্ধি হচ্ছে তার, অর্থাৎ তার যে ওজনটা থাকার কথা সেটা সে প্রতি মুহূর্তে গেইন করছে, তার বাড়ছে। এবং আরো কিছু প্রবলেম সে আমাকে বললো, তার প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয় কিন্তু ঋতুস্রাব সঠিক সময়ে হয় না, যখন হয় তখন সেটা প্রচন্ড ব্যথাযুক্ত থাকে এবং সেটার রং কালচে এবং চাকা চাকা হয়। আর সাথে আরো কি আছে, তার কোষ্ঠকাঠিন্য আছে, প্রস্রাবে তেমন কোনো সমস্যা আমি পাইনি। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তার ঘন ঘন ঠান্ডা লাগার একটা প্রবণতা তার মধ্যে দেখতে পাই। আর পারিবারিক ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যে তার মায়ের ডায়াবেটিস মেলাইটাস এবং বাবার আর্থ্রাইটিস আছে। আর সে পছন্দ করে মাছ, ডিম, লবণ, তবে বেশিরভাগ সময় সে মাছটাই বেশি পছন্দ করে, আর অপছন্দ করে মিষ্টি। তার ঘামে প্রচুর দুর্গন্ধ কিন্তু তার ঘাম প্রচুর কিন্তু কোনো দুর্গন্ধ নেই। আর যখন আমি তার মাইন্ড খেয়াল করলাম তখন দেখলাম যে সে বললো যে ম্যাডাম আমার প্রচন্ড রাগ, এবং রাগ দিলে রাগের মাথায় যখন আমাকে কেউ সান্ত্বনা দেয় তখন আমার রাগটা আরো বেশি পরিমাণে বেড়ে যায় এবং কোনো কিছুতেই আমি আমার রাগটাকে কন্ট্রোল করতে পারি না। তো আজকে যারা আমার এই লাইভ প্রোগ্রামে আছেন আমি তাদেরকে অনুরোধ করে বলবো যে দেখেন আমি এগুলো এখন আমি সফটওয়্যারের মাধ্যমে আমি রুব্রিক্সগুলো নেওয়ার চেষ্টা করছি যে আমি কি দিলাম পেশেন্টকে। আমি আবার একটু শেয়ার দিচ্ছি, কোনো কারণে হয়তো আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনি সফটওয়্যার চলে যান। জি জি ধন্যবাদ। এসেছে। জি, আপনারা নিশ্চয়ই আমার স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। জি এখন দেখা আমি যাচ্ছে। সফটওয়্যার জমিও সফটওয়্যারের মাধ্যমে এই রুব্রিক্সগুলো নেওয়ার চেষ্টা করব। প্রথমে যে কথাটা আমি যে লক্ষণটা ছিল সেটা হচ্ছে পেশেন্ট আমাকে এসে বলেছে তার ঘাড়ে ব্যথা এবং ব্যথাটা মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এটাই আমি প্রথমে নেওয়ার চেষ্টা করছি। আমি কিভাবে নেব রুব্রিক্সটা? সরি পেশেন্ট, এখানে আমি রেপার্টরি কুইক সার্চ, এটা আমি হোমপ্যাথ জমিও সফটওয়্যার থেকে দেখাচ্ছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো সফটওয়্যার থেকে ব্যবহার করতে পারেন এবং অলরেডি আমাদের জয়নাল স্যার কিন্তু দেখিয়েছে তার সফটওয়্যারের মাধ্যমে। আমার এখানে দেখেন কমপ্লিট ক্যান্ট মার্ফি এনএল বোরিক বগার। জি সরি ডাক্তার লাবণী আমিন, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনার স্ক্রিনটি শুধু দেখা যাচ্ছে। আপনার যে স্ক্রিনে আপনার এই সফটওয়্যারটি রয়েছে সেই উইন্ডোজে যাননি, সেই উইন্ডোজে গিয়ে আপনি শেয়ার দিন। এখন দেখা যাচ্ছে? জি আপনার শুধু ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। এখন আপনি
চেষ্টা করুন, যদি না হয় তাহলে আপনি আলোচনা করে যাবেন। দেখা যাচ্ছে স্ক্রিন, কিন্তু আপনার যে রুব্রিক্স নিয়েছেন সেটা দেখা যাচ্ছে না। আমি একটু স্ক্রিন থেকেই তো গেলাম স্যার, তাহলে দেখা জি, যাচ্ছে না কেন? সমস্যা আছে আপনার, যেহেতু আপনার এইটা সমস্যা হচ্ছে, আপনি কন্টিনিউ ওইটা দেখে বলতে থাকুন, আমরা স্ক্রিনকে অফ করে দিচ্ছি। জি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ারটা হলে ভালো হতো। যাই হোক, আমি এখান থেকে যে রুব্রিক্সগুলো নিয়েছি সেটা হচ্ছে যে আমি সাধারণত মার্ফি রেপার্টরিটাই বেশি ব্যবহার করি। মার্ফি রেপার্টরিটা আমি বেশি কমফোর্ট ফিল করি। তো এখানে প্রথম যেটা ছিল যে ঘাড়ে ব্যথা এবং ব্যথা মাথা পর্যন্ত, এই ব্যথাটা মাথা পর্যন্ত ছড়িয়ে যায়। তাহলে আমি কোথায় যাব? মার্ফি রেপার্টরি নেক অধ্যায়টাতে। মার্ফি রেপার্টরি যদি আমি নেক অধ্যায়টাতে যাই, মার্ফি রেপার্টরি একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আলফাবেট অনুযায়ী প্রত্যেকটা রেপার্টরি খুব সুন্দরভাবে সাজানো আছে। নেক অধ্যায়, নেকে গিয়ে আমি যাব নেক পেইন, neck pain extended to head, অর্থাৎ ব্যথা মাথার ঘাড়ের ব্যথাটা মাথা পর্যন্ত ছড়িয়ে গেলে। এবার আমি এটা রেপার্টরেশনে নিয়ে নিলাম রেকর্ড সিস্টেমে। দ্বিতীয় সিমটমটা বলেছিলাম মাথা পিছনের দিকে নিলে, অর্থাৎ পিছনের দিকে ব্যান্ডিং করলে বা ভাঁজ করলে তার ব্যথা বাড়ে। এখন আমি যদি এইটা নিতে চাই তাহলে আমাকে নেকে যেতে হবে, নেক, তারপরে নেক পেইন বেন্ডিং হেড, নেক পেইন বেন্ডিং হেড ব্যাকওয়ার্ড, এটাও আমি রেপার্টরিতে যোগ করলাম। থার্ডটা ছিল, এখানে একটা কথা বিষয় আছে, কারণ পেশেন্ট যখন আমার কাছে এসে বললো যে সে অল্পতে হাঁপিয়ে যান, তার ক্লান্তি ভাব লাগে, তার মাসিক ইরেগুলার, সে মোটা হয়ে যাচ্ছে, আমি কিন্তু এগুলো কোনো লক্ষণই নেইনি। কেন নেইনি? কারণ এই সবগুলো লক্ষণই কিন্তু একটা কথাতে ক্যারি করছে, সেটা হচ্ছে পেশেন্ট হাইপার থাইরয়েডিজমে সে ভুগছে। তাহলে আমি যদি সবগুলি লক্ষণ না নিয়ে শুধুমাত্র ক্লিনিক্যাল অধ্যায় থেকে হাইপার থাইরয়েডিজমটা যদি সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার পুরো লক্ষণটাই কিন্তু সেখানে চলে যাচ্ছে। এজন্যই আমি বলবো যে প্রত্যেকটা রোগ সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। আমরা যদি প্রত্যেকটা রোগ সম্পর্কে না জানি, তাহলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারবো না যে এটাকে আমি লক্ষণে নেব নাকি নেব না। তাহলে আমি সাধারণত কমপ্লিট থেকে ক্লিনিক্যাল অধ্যায়টা ব্যবহার করি, কারণ কমপ্লিটেড ক্লিনিক্যাল অধ্যায়টা এটা খুবই সুন্দর এবং খুব ভালোভাবে দেওয়া আছে। এটা যারা রেপার্টরি ব্যবহার করেন তারাই বুঝতে পারবেন, এক এক সময় এক এক কোনটা তাদের কাছে বেটার লাগে সেই অনুযায়ী সেটা ব্যবহার করবে আর কি। তাহলে হাইপার থাইরয়েডিজম এটা আমি নিয়ে নিলাম আমার রেকর্ডে। তারপরে কি আছে? তার মাসিক নির্দিষ্ট সময় হয় না, যখন হয় প্রচুর হয়। এটা আমি কোথায় যাব? আমি আবার মার্ফি রেপার্টরিতে ফিরে আসলাম। অনেকে ক্যান থেকেও নিতে পারেন। রেপার্টরি কে কোনটা ইউজ করবেন এটা একান্তই তার নিজস্ব মতামতের উপর নির্ভর করে। আমি যদি মার্ফি রেপার্টরিতে যাই তাহলে আমাকে যেতে হবে ফিমেল অধ্যায়, ফিমেল মিনসেস অধ্যায়ে যেতে হবে। ফিমেল মিনসেস জেনারেল কি বলেছিলাম? যে তার মাসিক ইরেগুলার, অর্থাৎ তার মাসিক নিয়মিত হয় না, ঋতুস্রাবটা তার নিয়মিত হয় না, থেমে থেমে হয় এবং ইরেগুলার হয়। তাহলে আমি এখানে নিয়ে নিলাম যে ইরেগুলার। তারপরে কি? ক্লোটেড, অর্থাৎ চাকা চাকা যেত এবং সেটা কালার হতো কালচে কালার, সেটা কালার কালচে। তাহলে আমি এটাও নিয়ে নেই সাথে। ক্লোটেড, এই যে ক্লোটেড ক্লোগোলেটেড, এটা নিলাম রেপোর্টে দিলাম। তারপর এটা কি ছিল? যে তার ব্যথাযুক্ত মিনিস্ট্রেশনকে সাধারণত আমরা কি বলি? ডিসমেনোরিয়া। গেলবার লাইভ প্রোগ্রামে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের ইংলিশ ভার্সনটা ব্যবহার করাই বেটার, কারণ ব্যথাযুক্ত ঋতুস্রাব এটা যদি আপনি ডিসমেনোরিয়া, আমি যদি এই রূপটা না জানি, তাহলে কিন্তু আমি যারা ইংলিশ সফটওয়্যার ব্যবহার করেন তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন না যে ডিসমেনোরিয়াই হচ্ছে ব্যথাযুক্ত ঋতুস্রাব। তাহলে আমি ডিসমেনোরিয়া চলে গেলাম, ডিসমেনোরিয়া পেনফুল মিনসেস রেকর্ড। এবং তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে যে
তার ঠান্ডা লাগার প্রবণতা বেশি, হ্যাঁ, অর্থাৎ তার ঘন ঘন ঠান্ডা লাগে এবং কনস্টিপেশনও আছে। আমি যদি কনস্টিপেশনে যাই তাহলে আমি যাব রেকটাম, রেকটাম সরি রেকটাম, রেকটাম কনস্টিপেশন, কনস্টিপেশন কনস্টিপেশন, এই তো রেকটাম কনস্টিপেশন রেকর্ড। তারপরে যেটা আছে যে তার ঘন ঘন ঠান্ডা লাগে, এটা কিন্তু একটা কমন একটা সিমটম, আমরা সবাই বেশিরভাগই সময় এটা জানি যে তার ঘন ঘন ঠান্ডা লাগে। এটাও আমি মার্ফি ক্লিনিক্যাল অধ্যায়টাতে যাব, ঘন ঘন ঠান্ডা লাগার জন্য এটা মার্ফি ক্লিনিক্যাল অধ্যায়ে যাচ্ছি, ক্লিনিক্যাল অধ্যায়। এবং এটা আমি কি দিব, এটার রূপ দৃষ্টি হচ্ছে সাধারণত কোল্ড, এখানে আমি সি দিয়েও আনতে পারি এবং আমি সার্চ দিয়েও আনতে পারি, কোল্ড, এই যে কোল্ড টেন্ডেন্সি টু ক্যাচ, আমি এটাও নিয়ে নিলাম রেকর্ডে। তারপরে রেকর্ডটা কি ছিল যে সে মিষ্টি খেতে অপছন্দ করে এবং পছন্দ করে হচ্ছে মাছ, ডিম, লবণ। একটু খেয়াল করি, লবণ কে খেতে পছন্দ করে এটা আমরা বেশিরভাগ সময় জানি, মিষ্টি কে অপছন্দ করে এটাও আমরা রেপার্টরিতে জানি। কিন্তু আমার প্রয়োজনটা হচ্ছে যে আসলে এই পেশেন্ট মাছ যে খেতে অপছন্দ করে, সরি মাছ খেতে যে পছন্দ করে, এটা কোন মেডিসিনের মধ্যে আছে। যার জন্য যেহেতু 3টা পছন্দের কথা উনি বলেছে, আমি শুধুমাত্র এখানে মাছ নিয়েছি, কারণ উনি মাছটাই বেশি পছন্দ করে, মানে প্রিফার করে, যার কারণে এখানে মাছটা নিয়েছি। কারণ আমি যদি বেশিরভাগ সিমটম নিতে যাই তাহলে কিন্তু আমার রেপার্টারাইজেশনটা সুন্দর হবে না। এখানে আমার মানে গদ বাধা নিলে দেখা যাবে খেয়ে হারিয়ে যাবে, যার কারণে শুধুমাত্র যেটা যেটা প্রয়োজন সেটা নিয়ে কিন্তু আমরা ফিশ জেনারেল, আমি এটাও রেকর্ডে দিলাম, এটা আমার অলরেডি রেকর্ড হয়ে গেছে, রেকর্ডে দিলাম। এবং লাস্ট কি, এখন আমি যাব যে সে মিষ্টিও পছন্দ করে, তাহলে ডিজায়ার অ্যাভারশন টু সুয়েট। আর যেটা আছে সেটা হচ্ছে তার মাইন্ড, এখন যদি মাইন্ডে যায়, তার মাইন্ডে আছে তার প্রচুর রাগ এবং সান্ত্বনায় তার রাগ বাড়ে, কোনো ভাষাতে কিন্তু তার রাগটা তাকে কমানো যায় না। আমি যদি এই সিমটমটা নিই তাহলে আমি কোথায় যাব, মাইন্ডে, মাইন্ড অ্যাঙ্গার জেনারেল, অ্যাঙ্গার, এই যে মাইন্ড অ্যাঙ্গার, প্রচন্ড রাগে এটা নিলাম এবং তার মানে কোনো কিছুতেই তার রাগটা কমে না। মাইন্ড অ্যাঙ্গার জেনারেল ভায়োলেন্ট, ভায়োলেন্ট, আমরা ভায়োলেন্টটা নিয়ে নিলাম। আরেকটি লক্ষণ আছে যে সে মানে সান্ত্বনায় তার রাগ বৃদ্ধি যেটাকে বলে, এবং তখন যদি তাকে কেউ সান্ত্বনা দেয় সে কিন্তু কোনো ভাষাতেই তার সান্ত্বনাটা কমে না। তাহলে এটা হচ্ছে কনসোলেশন অ্যাগ্রাভেশন, মাইন্ড কনসোলেশন অ্যাগ্রাভেশন। মাইন্ড, এই যে কনসোলেশন জেনারেল, কনসোলেশন অ্যাগ্রাভেশন। বাস, আমি কিন্তু আমার সম্ভাব্য সবগুলি নিয়ে নিয়েছি, কিন্তু রেপার্টরিটা দেখা গেলে মনে হয় বেটার হতো। আচ্ছা আমি দেখি এটা এটা আমি আনতে পারি কিনা। স্যার এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে, জি এখন দেখা যাচ্ছে সুন্দরভাবে, জি। আচ্ছা আমি যে সম্ভবত আমার জমিও সফটওয়্যারের এটা মনে হয় নিচ্ছে না ইয়েতে, যাই হোক পুরা আমি যে এতক্ষণ পর্যন্ত রেপার্টরিতে করলাম একটু খেয়াল করেন, এখানে সবগুলি আছে দেখেন। এই যে পেইন নেক এক্সটেন্ডেড টু হেড, অর্থাৎ মাথা ব্যথা মাথা পর্যন্ত ছড়িয়ে পড়ে, সে পিছনের দিকে এভাবে ব্যাকওয়ার্ড করতে পারে না, হাইপার থাইরয়েডিজম এবং মাসিক তার প্রচুর পরিমাণের হয়, পেইনফুল, ইরেগুলার, আর তার ঋতুস্রাবটা হয় ক্লোটেড এবং চাকা চাকা, তার ডিসমেনোরিয়া আছে মানে পেইনফুল, আর তার কনস্টিপেশন আছে, ঘাম প্রচুর এবং খুব সহজে ঠান্ডা লাগে। আমি সব যা যা নেওয়া সবকিছু কিন্তু আমি নিয়েছি। দেখুন এখানে আমার 11টা 14টা লক্ষণের ভিতরে ন্যাট্রামিউর কভার করেছে 11টা লক্ষণ, তার পয়েন্ট এসেছে কিন্তু 28।
আর অপরদিকে বেলেডোনা কিন্তু 12টা লক্ষণ নিয়েছে, তার পয়েন্ট এসেছে 24, এবং সিপিয়া নিয়েছে 9টা লক্ষণ, তার পয়েন্ট এসেছে 24। তাহলে বেলেডোনা আর সিপিয়া কিন্তু কাছাকাছি, কিন্তু নেপটামিউরটা অনেকটাই এগিয়ে আছে। এখন আমার দরকার হচ্ছে পুরা মেট্রামেডিকাটা। আমি যখন রোগীর সাথে কথা বললাম, আমার কাছে তাকে মনে হচ্ছে যে আমি কি তাকে নেপটামিউর দেবো, আবার মনে হচ্ছে আমি কি তাকে সিপিয়া দেবো, কারণ দুইটা প্রায় কাছাকাছি। যখন আমি তার সাথে আরো কিছু কথা বললাম, তখন আমার কাছে মনে হলো যে রোগীটা নেপটামিউর। কেন নেপটামিউর? কারণ তার একটা উইপিং লাভ তার একটা আছে, হ্যাঁ, যেটা তার এখনো তাকে কাঁদায়। এবং নেপটামিউর আর বেশ কিছু লক্ষণ আমি তার মধ্যে দেখতে পাই। তার রাগ প্রচুর, সে রাগ সহজে কন্ট্রোল করতে পারে না এবং খুব সহজে কারোর সাথে মিশতে পারে না, সেটা ইন্ট্রোভার্টেড টাইপের। তো সব মিলিয়ে আমি তাকে নেপটামিউর এলএম পটেন্সি দিয়েছি, এবং আলহামদুলিল্লাহ এর মাঝখানে আমি ইন্টারকারেন্ট রেমেডি হিসেবে থাইরোডিনাম 1M তাকে আমি প্রয়োগ করি। তো ডাক্তার লাবণী আইম, আপনাকে আমি একটু ইন্টারাপ্ট করছি যে আপনার এই সফটওয়্যারের মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়টি ঔষধের এখানে কভার করে, মানে গ্রেড অনুযায়ী উপরে চলে এসেছে, কয়েকটি নাম বললে আমাদের দর্শকদের সুবিধা হবে। জি জি, নেপটামিউর প্রথম, সেকেন্ড হচ্ছে বেলেডোনা, থার্ড হচ্ছে সিপিয়া, ফিফথ লাইকো, এবং পঞ্চম গ্রেডে আছে নাক্স ভূমিকা। জি ধন্যবাদ। নেপটামিউর 28, বেলেডোনা 24, সিপিয়া 24, লাইকোপোডিয়াম 24 এবং নাক্স ভূমিকা 22, মানে পয়েন্ট অনুযায়ী পেয়েছে। কিন্তু আমি তাকে নেপটামিউর দিয়েছি, কারণ এখানে এটা হয়তো কোশ্চেন থাকতে পারে যে ম্যাম নেপটামিউর প্রথমে আছে কারণ আপনি প্রথমে দিলেন না। ওই যে বললাম আমি তাকে সিপিয়া দেবো, এটাও কিন্তু ভেবেছিলাম, কিন্তু যখন আমি তার সাথে পূর্ণাঙ্গভাবে কথা বললাম এবং তার পুরো কেস হিস্ট্রি নিলাম, তার উঠা বসা চলাফেরা সবকিছু যখন আমি ভাবলাম, তখন আমার কাছে মনে হলো যে পেশেন্টটা নেপটামিউরের পেশেন্ট। এবং মাঝখানে আমি ইন্টারকারেন্ট রেমেডি হিসাবে আমি কিন্তু তাকে থাইরোডিনাম 1M প্রয়োগ করেছিলাম একবার, এবং আলহামদুলিল্লাহ 3 মাসের মধ্যে রোগীর রিপোর্ট আমি দেখাচ্ছি আপনাদের, কারণ বর্তমান সময়ে আসলে আমরা সবাই রেফারেন্সে বিশ্বাসী। আপনারা একটু খেয়াল করবেন কাইন্ডলি, দেখেন রোগীর TSH অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এর রেজাল্টটা হচ্ছে 1.94। আমি একটু আগে বলেছিলাম যে আপনারা কাইন্ডলি একটু টাইমটা লিখেন, মানে অর্থাৎ কোন তারিখটা দেখেন। তারিখ হচ্ছে 14/1/2023। আগের যে তারিখটা ছিল সেটা ছিল 23/10/2022, এবং সেকেন্ড রিপোর্টে সে যখন আমার কাছে আসে অর্থাৎ 3 মাস পরে, তখন সেটা তারিখ হচ্ছে 14/1/2023। মাত্র 2 মাস 20-22 দিনের ডিফারেন্সে কিন্তু তার থাইরয়েড কিন্তু 1.94-এ চলে আসে। এবং আমি কিন্তু এটা কখনোই বলবো না যে রোগী কি থাইরয়েডে ভালো হয়ে গেল, না, একথা আমি কখনোই বলবো না যে রোগী সম্পূর্ণ থাইরয়েড থেকে মুক্ত। তবে এটা ঠিক, যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে থাকা যায় তাহলে কিন্তু তাকে এই মেডিসিন কিন্তু কন্টিনিউ করতে হয় না, যেটা হয়তো সাধারণত দেখা যায় যে আমরা থাইরয়েডের একটা পেশেন্ট হলে আমরা কি করি, দেখি যে বেশিরভাগ সময়ই যে তাকে দিতে হয়, ওষুধটা কিন্তু কন্টিনিউ করতে হয়, কিন্তু এখানে কিন্তু সেই ওষুধটা কন্টিনিউ করতে হয়নি। 3 মাস পর পর আমি শুধু বছরে তাকে 2টা করে টেস্ট দিই, যে আপনার যে থাইরয়েডটা আছে এটা জাস্ট শুধু আমাকে একটা ফলো আপ দেন। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কোনো রোগীকে পাইনি। একটা রোগীকে আমি পেয়েছিলাম, তার 5.7 হয়েছিল, তখন আমি সাথে সাথে তাকে আরেক মাস তাকে আমি থাইরোডিনাম প্রয়োগ করেছি, এবং আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে তার মানে থাইরয়েড আর বাড়েনি। তাহলে একবার ভেবে দেখুন যে মেডিসিনটা আমরা প্রতিদিন খাচ্ছি থাইরয়েড, এবং আমরা জানি যে থাইরক্স একটা কমন রেমেডি যেটা আমরা প্রতিদিন খাচ্ছি, তাহলে সেটার থেকে যদি আমি 3 মাস খেয়ে যদি এটাকে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে কি সেটা বেটার নয়? যাই হোক, আমি আর এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় স্যারের কাছে। জি ধন্যবাদ লাবণী আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা নিশ্চিত দেখাতে সক্ষম হয়েছি যে সফটওয়্যারের মাধ্যমে যখন আমাদের ডাক্তার লাবণী আমিন রোগীর প্রত্যেকটি লক্ষণকে অ্যানালাইসিস করতেছিলেন, সেই অ্যানালাইসিসের মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো কিভাবে নেওয়া হয়, কোথা থেকে কোন রুব্রিকটা নেওয়া হয়, কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়, এটা আপনাদের অনেক মুখস্থ এবং এই বিষয়ে আপনারা জানেন। কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় হচ্ছে সে ম্যাথমেটিক্যাল টার্ম না জানা না থাকলে এই সফটওয়্যার ব্যবহার করা যেমন দুঃসাধ্য, আর আমাদের জ্ঞানের জন্যতার কারণে কিন্তু
পরস্পরকে আমরা হেয় প্রতিপন্ন করি। দেখতে পাচ্ছেন যে ডাক্তার লাবণী আমিন যে সকল মেডিকেল টার্ম এখানে ইনক্লুড করেছেন, সেই মেডিকেল টার্মগুলো আমাদের সকলের নখ দর্পে না থাকলে আমরা কখনোই একজন ভালো ডাক্তার হতে পারবো না। তাই ডাক্তার লাবণী আমিনকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি অত্যন্ত সুন্দরভাবে ইংরেজি ভাষায় কিভাবে প্রত্যেকটা রুব্রিককে অ্যানালাইসিস করলেন এবং সেই রুব্রিকগুলো নিলেন এবং রুব্রিকগুলো সম্পূর্ণ অ্যানালাইসিস করে যে ওষুধগুলো এসেছে সেই ওষুধগুলো থেকে সিরিয়ালি তিনি দেখাইলেন যে কোন কোন ওষুধগুলো গ্রেড অনুযায়ী সর্বোচ্চ উপরে আছে, এবং সেখান থেকেও তিনি আবার দেখালেন যে তার ম্যাটেরিয়াল থেকে সেই অ্যানালাইসিস অনুযায়ী যে গুরুত্বপূর্ণ ওষুধগুলো এসেছে সেই ওষুধগুলো থেকে তিনি কিভাবে আবার অন্য ওষুধগুলোর সাথে কম্পারিজন করলেন। কম্পারিজনের মাধ্যমে তিনি যখন স্থির সিদ্ধান্ত নিলেন যে এই রোগীর ক্ষেত্রে আমি এই ওষুধটি দেব, সেই ক্ষেত্রে দেখা গেল যে ডাক্তার লাবণী আমিনের সেই রোগীটি দ্রুততার সাথে সেই কাঙ্ক্ষিত সফলতা পেয়েছে এবং আরোগ্য লাভ করেছে। প্রিয় বন্ধুরা, বিজ্ঞান কখনো গল্প কথা বা কখনো প্রমাণহীন কথা বলে না, যুক্তিভিত্তিক এবং তারা প্রমাণ সহ কথা বলে। আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসাকে যদি প্রমাণ সহকারে আমাদের সকল চিকিৎসার সাথে কম্পারেটিভলি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে ডাক্তার লাবণী আমিনের মতো প্রত্যেকটা ঘরে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক দরকার, যে ডাক্তারগণ অন্যান্য প্যাথিক ডাক্তারদের সাথে কম্পেয়ার করে প্রত্যেকটা প্রমাণপত্র সহ এই রোগী উপস্থাপন করবেন এবং সেই রোগীগুলো আরোগ্য লাভ করে সেটা প্রমাণ করার মতো যোগ্যতা আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদের হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আমি চলে যাচ্ছি আমাদের আজকের যিনি অতিথি ডাক্তার জয়নাল আবেদিন স্যারের কাছে। স্যার, এই কেসটি স্যার আপনার ক্লাসিক্যাল প্লাস হোমিও বাংলা ইংরেজি সফটওয়্যারের মাধ্যমে স্যার আপনি অ্যানালাইসিস করবেন এবং আপনাকে সেই উপস্থাপনা শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার প্লিজ। ধন্যবাদ স্যার। সুন্দর আলোচনা হচ্ছিল। ডক্টর লাবণী আমিনকে ধন্যবাদ, উনি সুন্দর একটি কেস উপস্থাপন করলেন। সবচেয়ে বড় কথা, একটি জটিল রোগকে উনি খুব সুন্দরভাবে হ্যান্ডলিং করলেন, এই হোমিওপ্যাথি ওষুধের সাহায্যে আরোগ্য দিতে পেরেছেন। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর লাবণী আমিনকে। যাই হোক, উনি যে কেসটি আলোচনা করেছেন ইতিমধ্যে আমরা বুঝে গেছি যে কেসটির মূল বিষয়গুলো। তো সেই কেসটি আমি একটু মনে হয় রিপিট হবে, কেউ বিরক্ত হবেন না প্লিজ। সেটি একটু সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করছি আমাদের এই সফটওয়্যারের সাহায্যে। উনি জোমিও সফটওয়্যার ইউজ করে এই ওষুধগুলো নির্বাচন করেছেন। তো আমি দেখাচ্ছি যে উনি যে লক্ষণগুলো নিয়েছেন সেগুলো একটি সামারি করেছি। আমরা জানি কেস টেকিং সিটে অনেকগুলো লক্ষণ থাকে, রোগী যা বলবে সবকিছুই ওখানে থাকে, কিন্তু সেখান থেকে আমরা বেস অন ফিলোসফি এবং অর্গানন কি বলবো এটাকে মার্কিং করি, ইভালুয়েট করার পর যে লক্ষণগুলো বেশি মূল্যবান সেই লক্ষণগুলো শুধু আমরা ওষুধ নির্বাচনের জন্য বিবেচনায় নিয়ে থাকি। তো এই ক্ষেত্রে ওনার যে কেসটি, এখান থেকে আমরা কয়েকটি ওষুধকে প্রায়োরিটি দিয়েছি, ইভালুয়েট করেছি। তার মধ্যে একটি হচ্ছে সান্ত্বনায় বৃদ্ধি, যদি মূল কথাটা ধরি, ঘাম বেশি, সহজেই ঠান্ডা লাগে, অনিয়মিত ব্যথাযুক্ত মাসিক ঋতুস্রাব যেটি উনি ডিসমেনুরিয়া বললেন, কোষ্ঠকাঠিন্য, হাইপারথাইরয়েডিজম, এই কমপ্লেইনটি নিয়ে উনি এসেছিলেন মূলত। আর সবচেয়ে বেশি ওনার কাছে মনে হয়েছে যে মাছ অপছন্দ, এই লক্ষণটি খুব প্রকট ছিল, আর রাগ বেশি ছিল। এখানে 8টি লক্ষণ, এগুলি উনি কিন্তু নিয়েছেন ওনার এই জোমিও সফটওয়্যারে। আমরা এখন বাংলায় করেছি, উনি ইংরেজিতে নিয়েছেন, আমি বাংলায় করার চেষ্টা করছি। তো আমাদের যে সফটওয়্যার ক্লাসিক্যাল প্লাস অনলাইন হোমিওপ্যাথি সফটওয়্যার, এটিতে এক দর্শক লিখেছেন খুব ইউজার ফ্রেন্ডলি, থ্যাংক ইউ তাকে। উনি ব্যবহার করে ওনার কাছে মনে হয়েছে এটা খুব সহজেই ব্যবহার করা যায়। তো যাই হোক, আমরা এক এক করে এই 8টি লক্ষণ নেওয়ার চেষ্টা করব। প্রথমটি হলো যে সান্ত্বনায় বৃদ্ধি। এই লক্ষণটা আমরা 2-3টি মূল শব্দ শুধু লিখব। তো একটি হচ্ছে সান্ত্বনা। এখানে বাংলায় একটা প্রবলেম যে বিভিন্ন ভাবে লেখা যায়, আমরা চেষ্টা করেছি যেভাবেই লেখা হোক না কেন এটা খুঁজে পাবে। তো সান্ত্বনায় বৃদ্ধি উনি যে লক্ষণটি নিয়েছিলেন, কনসোলেশন অ্যাগ্রাভেট, এটি আমি
লিখলাম, শব্দটি স্পেস দিয়ে আলাদা করে নিতে হবে। লেখার পরে এই সার্চ বাটনে টাচ করতে হবে বা ক্লিক করতে হবে। করার পর আমরা দেখতে পাচ্ছি এই রিলেটেড ২টি লক্ষণ রেপার্টরি থেকে খুঁজে পেয়েছে এই সফটওয়্যারটি। একটি হচ্ছে মাইন্ড চ্যাপ্টার আছে কনসোলেশন অ্যাগ্রাভেশন, আরেকটা হচ্ছে ইরিটেবিলিটি কনসোলেশন অ্যাগ্রাভেশন। এটা হচ্ছে খিটখিটে মেজাজটা বেড়ে যায় তাকে সান্ত্বনা দিলে। তো আমরা আলোচ্য রুব্রিক্সে এটি নিব, মাইন্ড প্রথমটি। এখানে এই লক্ষণে যে কোনো এক জায়গায় টাচ করলে এটি এখানে টিক মার্ক হবে এবং এটি ক্লিপবোর্ডে বা বাস্কেটে জমা হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পটম টেকেন 1, অর্থাৎ এটি এখানে জমা আছে। এবারে আমরা দ্বিতীয় লক্ষণটি নিব। এতগুলো লক্ষণ নিতে মনে হয় অনেকে ধৈর্যচ্যুতি হবে, আমি খুব দ্রুত যাচ্ছি। ঘাম বেশি, এখানে সিম্পলি ঘাম বেশি শব্দটি লিখবো, ঘাম বেশি। লেখার পরে এখানে সার্চ দিলে দেখতে পাচ্ছি যে এই রিলেটেড লক্ষণ সংখ্যা অনেকগুলো। আমরা মেইন লক্ষণটি নিব। মেইনটি নিতে হলে এখানে মেইন শব্দটি স্পেস দিয়ে লিখতে হবে, অথবা বোর্ডে লেখাই আছে, এখানে টাচ করে মেইন শব্দটিতে টাচ করলে বা ক্লিক করলে এটি এখানে চলে যাবে। তারপরে এবারে আমরা সার্চ বাটনে টাচ করব। তাহলে দেখতে পাচ্ছি যে ঘাম বেশি, এখানে বেশ কয়েকটি মেইনের মধ্যে অনেকগুলো আছে। মুখে ঘাম বেশি, এটা একটু সাবে চলে গেছে। তো এটি এখান থেকে আমরা মেইনটি নিব, একেবারে যেটি সবচেয়ে বেশি, এই যে এটি প্রেসপিরেশন চ্যাপ্টার আছে, প্রফিউজ ঘাম বেশি আর কি, এটি নিলাম। এবারে তৃতীয় আরেকটি লক্ষণ নেব, সেটি হচ্ছে সহজেই ঠান্ডা লাগে। এখানে আমরা মূল ২-১টা শব্দ লিখব, সহজেই ঠান্ডা। এখন তো বাংলা অনেকেই লিখতে পারি আমরা, মোবাইলে আরো সুবিধা, অথবা ভয়েস টাইপিং করেও করা যাবে। সহজে ঠান্ডা লাগে লেখার পরে দেখতে পাচ্ছি এটি জেনারেল চ্যাপ্টার আছে, কোল্ড টেন্ডেন্সি টু টেক কোল্ড, এটি নিলাম। এরপরে আরেকটি লক্ষণ নিব, অনিয়মিত এবং ব্যথাযুক্ত মাসিক ঋতুস্রাব। এখানে কিন্তু দুটি কথা আছে, একটি হচ্ছে অনিয়মিত, এখানে তাহলে অনিয়মিত লিখলাম, এবং ব্যথাযুক্ত মাসিক ঋতুস্রাব। শুধুমাত্র মূল কথাগুলো লিখবো, বেশি কথা লেখার দরকার নেই। লেখার পরে এবারে সার্চ বাটনে টাচ করতে হবে। দেখতে পাচ্ছি ফিমেল চ্যাপ্টার আছে, এটি নিলাম। এটি কোথা থেকে নিয়েছি, এখানে রেফারেন্সে গেলে দেখা যাবে। এটি কমপ্লিট ডাইনামিক্স যে সফটওয়্যারটি আছে এখান থেকে নেওয়া, এটা সিনথেসিসে নেই এই দুটি একসাথে। এটি নিলাম। নেক্সট আরেকটি লক্ষণ কোষ্ঠকাঠিন্য, এটা আমরা জানি, এটা কমন একটি রুব্রিক্স, এটা আমরা নিতে পারি, না নিলে অসুবিধা নেই, নিয়ে নিই। কোষ্ঠকাঠিন্য, এইটিও অনেকগুলো রুব্রিক্স থাকতে পারে। আমরা মেইনটি এখানে যদি না পাওয়া যায় তাহলে বানানটা একটু ঠিক করে নিতে হবে, কোষ্ঠকাঠিন্য। বাংলায় একটা সমস্যা, অনেকেই বাংলা অনেকভাবে লেখা যায় আর কি। এটাতে অনেকগুলো এসছে, এটাও মেইনটি নিব, মেইন দিয়ে সার্চ দেব। দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে দ্বিতীয় নম্বরে যেটি আছে রেকটাম চ্যাপ্টারে, রেকটাম কনস্টিপেশন, এটা নিলাম। এরপরে আরেকটি নিয়ে হচ্ছে হাইপার থাইরয়েডিজম, যে কমপ্লেইনটা নিয়ে উনি এসেছিলেন। তাহলে এখানে লিখবো হাইপার থাইরয়েড, পুরোটা না লিখলেও হবে, অল্প অর্ধেকটা শব্দ লিখলেও হবে, আমি অর্ধেকটা লিখেছি। এটি ক্লিনিক্যাল রুব্রিক্স, এটি কোত্থেকে নিয়েছি আমরা, দেখেন এটি সিনথেসিসে আছে এবং কমপ্লিট ডাইনামিক্স রেপার্টরিতে আছে, এটি নেওয়া হলো। এবং এরপরে মাছ অপছন্দ, সিম্পলি শব্দ লিখবো আমরা, মাছ। আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, মাছ পছন্দ, অপছন্দ না, মানে উনি সব খাবারের থেকে মাছটা অধিকতর বেশি ও পছন্দ আচ্ছা আচ্ছা, সরি, মাছ পছন্দ না, জি, আচ্ছা মাছ পছন্দ, ঠিক আছে, মাছ পছন্দ লিখলাম। মিষ্টি অপছন্দ। আচ্ছা, মাছ পছন্দ লিখলাম আমরা, এখানে মাছ পছন্দ। এখানে এটি মেইনটি যদি নিই, মেইন লক্ষণটি, তাহলে এখানে দেখতে পাচ্ছি মাছ পছন্দ, প্রথমটি জেনারেল ফুড অ্যান্ড ড্রিঙ্কস চ্যাপ্টার আছে, এটি ফিশ ডিজায়ার, এটা নিলাম। আর পরেরটা কিন্তু অপছন্দ বা অ্যাভারশন। আচ্ছা, এরপরে আরেকটি লক্ষণ, বেশি নেওয়া যাবে না, রাগ বেশি, এটি নিয়ে নিই, এটি নিয়ে শেষ করব। রাগ বেশি,
এটিও অনেকগুলো রুব্রিক্স আছে। এর মধ্যে আমরা মেইনটা যদি নিই, প্রথমটাই নিতে পারি, মাইন্ড চ্যাপ্টার আছে অ্যাঙ্গার, হ্যাঁ এটি নিলাম। আচ্ছা, এবারে দেখা যাচ্ছে যে আমরা ক্লিপবোর্ডে বা বাস্কেটে 8টি লক্ষণ জমা করেছি। এই 8টি লক্ষণ এখানে টাচ করলে একটা রেজাল্ট দেখতে পাবো। এখানে টাচ করলাম, করার পর দেখতে পাচ্ছি যে 8টির মধ্যে 8টি, এই লাইনটি হচ্ছে কয়টি কভার করেছে, মানে আউট অফ 8। 8টির মধ্যে 8টি কভার করেছে ন্যাট্রামিউর এবং সিপিয়া, আর 7টি করে কভার করেছে ক্যালকেরিয়া কাপ, নাক্স ভূমিকা, লাইকোপোডিয়াম, বেলেডোনা, ফসফরাস ইত্যাদি। এখন এখানে একটা বিষয় আমরা, যেটি লাবণী ম্যাম বলেছেন একটু আগে, যে কাছাকাছি অনেকগুলো ওষুধ যদি আসে তাহলে আমরা কম্পেয়ার করবো আরেকটার সাথে, রুগীকে প্রয়োজনে আরো ইন্টারভিউ করে, আরো অবজার্ভ করে। এখানে একটা ম্যাটেরিয়ামেডিকা যদি দেখতে পারি তাহলে খুব ভালো হয়। তো এই ওষুধে ক্লিক করলে, যেহেতু প্রথমে এসছে এটা 27 পয়েন্ট পেয়েছে, 8টির মধ্যে 8টি মিলে, সিপিও 8টি মিলেছে কিন্তু 21 পয়েন্ট পেয়েছে। কম্পেয়ার করতে হলে প্রথমে একটা ম্যাটেরিয়ামেটিকের কি নোটস আমরা দেখে নিতে পারি। আমি ন্যাট্রামিউরে আগে যাই, এখানে টাচ করার পর দেখতে পাচ্ছি যে ন্যাট্রামিউরের একটি কি নোটস আমাদের সামনে আছে। এখানে রেফারেন্স দেওয়া আছে কোন কোন ম্যাটেরিয়ামেটিকা থেকে আমরা নিয়েছি। এটা একেবারেই একটা জিস্ট। এরপর এটি আবার ইংরেজিতেও দেওয়া আছে, ইংরেজিতে বিভিন্ন রাইটারের রেপার্টরি গুলো দেওয়া আছে, ডিটেলস। এটি ক্লোজ করে দিলাম। এখানে পরে এবারে দেখব সিপিয়া। এইভাবে করে প্রত্যেকটা ওষুধের একটা কি নোটস আমরা প্রেসক্রাইব করার আগে এক নজর দেখে নিতে পারি, রোগীর সাথে মিলিয়ে নিতে পারি যে কোন রিমেডিটি সবচেয়ে বেশি প্রযোজ্য ওই রোগীর জন্য, সিপিয়া দিব না ন্যাট্রামিউর দিব, এটা আমরা দেখে নিতে পারি। এভাবে যে কোনো ওষুধ আমরা খুব সহজেই এখানে এক নজর দেখে নিতে পারি। যেহেতু সময় নেই, অত আর দীর্ঘায়িত করব না। আমার মনে হয় যে যেটা বোঝাতে চেয়েছি এটি আপনারা বুঝতে পেরেছেন, এবং কোনো প্রশ্ন যদি থাকে করবেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং বাংলা ভাষায় আমাদের ডাক্তার লাবণী আমিন যেভাবে ইংলিশ ভাষায় রুব্রিকগুলো নিয়েছেন, আপনি বাংলা ভাষায় আপনার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের মাধ্যমে নিয়েছেন। এখানে দুটা বিষয় পরিষ্কার হয়েছে যে বাংলা ভাষায় যে আমরা ইনপুট দিলে সেখানে রুব্রিকগুলো বাংলায় এসে যায়, এবং সেখানে বাংলা ম্যাথমেটিকা বিভিন্ন জায়গা থেকে বই সংগ্রহ করে পাশে আবার দেখে নেওয়ার যে ঝামেলা, সেই ঝামেলা মুক্ত করতে আপনার এই সফটওয়্যারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ডাক্তার লাবণী আমিনের কাছে। ডাক্তার লাবণী আমিন, আজকে আমাদের এই সফটওয়্যার ভিত্তিক ঔষধ নির্বাচন অর্থাৎ রোগীর যে কেস, সেই অ্যানালাইসিস বিষয়ে আপনার সর্বশেষ এই অনুষ্ঠান সম্পর্কে আপনার তথ্য, এবং আগামী সোমবারের অনুষ্ঠানের ঘোষণা দিবেন যে আগামী সোমবার যে আমরা নিয়মিত ডাক্তার নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের যে অনুষ্ঠানগুলো নিয়মিত হচ্ছে, সেই অনুষ্ঠানে স্যার ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমারের উপর আলোচনা করবেন, সেটা থাকছে। এবং আমরা প্রতি বৃহস্পতিবার, মাসের 2টা বৃহস্পতিবার নিয়েছি, সেই বৃহস্পতিবার আমাদের এই স্বাস্থ্য কথনের অধীনে আমাদের সফটওয়্যার ভিত্তিক রোগী অ্যানালাইসিসের যে বিষয়টা, এটা আমরা নিয়মিত করছি। এই বিষয়গুলোর উপর আপনার যে কনসেপ্ট, আপনি কি বিষয় নিয়ে কেন এগুলা আপনাদের এই কঠিন একটা চ্যালেঞ্জ নিয়েছেন যে একটি রুগীকে সকলের সম্মুখে আপনি দেখাবেন, দেখার পর আপনি এই রুগীদেরকে আপনি একক ঔষধ সিদ্ধান্ত দুজন মিলে নিতে পারছেন, এই বিষয়টাকে আপনি একটু ব্যাখ্যা করবেন প্লিজ। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলার জন্য। এবং এখানে একটি কথা আমার না বললেই নয়, যে আমরা যে রেপার্টরি বা যে সফটওয়্যার আমরা ব্যবহার করি না কেন, আমরা যদি সঠিকভাবে সিমটমটা অ্যানালাইসিস করতে পারি, অর্থাৎ রেপার্টরাইজেশন করতে পারি, তাহলে কিন্তু 10 জন ডাক্তার একসাথে বসলেও কিন্তু মেডিসিন আসবে একটা। যে কথাটা স্যার প্রথমেই শুরু করেছেন, সেই কথাটা আমি লাস্টে বলে আবার ইতি টানছি। এর জন্য আমাদের প্রত্যেকটা লক্ষণের ভিত্তিতে আমাদেরকে রূপবৃষ্টিটা জানতে হবে। এবং এখানে কিন্তু আমাদের মেট্রোমেডিকটা কিন্তু অনেক হেল্পফুল। আমরা যদি মেট্রোমেডিকা না জানি তাহলে কিন্তু আমরা কখনোই 2টা রেমেডিকে আলাদা করতে পারছি না, এটা একটা বিষয়। আর আমাদের লাইভ প্রোগ্রামটি অবশ্যই প্রতি মাসের প্রথম এবং চতুর্থ সপ্তাহে বৃহস্পতিবারের দিন আমরা এই লাইভ প্রোগ্রামটি কন্টিনিউ করব, এবং এই প্রোগ্রামটি শুধুমাত্র আপনাদের জন্য,
যারা রেপার্টরি শিখতে চান এবং কিভাবে জটিল রোগীগুলাকে অ্যানালাইসিস করার মাধ্যমে একক রেমেডিতে পৌঁছতে চান তাদের জন্য। এবং আরেকটি এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে আরেকটি যুদ্ধ ঘোষণা করছি, সেটি হচ্ছে যে যারা হয়তো প্যাটেন ইউজ করেন, হয়তো আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখার পরে তারা হয়তো একটু আস্থা ফিরে পাবেন যে না, আর প্যাটেন ইউজ করবো না, আজকে থেকে আমরা একক রেমেডি ব্যবহার করার দিকে অগ্রসর হব। আর মূলত থাইরয়েডের বিষয়টির কাছে আমার খুবই ভালো লাগে, যে কারণ থাইরয়েড দেখেন সারা জীবন একটা থাইরয়েড রোগীর তার মেডিসিন কন্টিনিউ করতে হয়। এটা কিন্তু খুবই একটা হ্যাসেল আমি মনে করি লাইফে। তো আমি মনে করি যে আপনারা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট গ্রহণ করুন। আমি আবারও বলছি যে থাইরয়েড কিন্তু আরোগ্য হবে না, কিন্তু কন্ট্রোল থাকবে। আপনি চাইলে আপনার যে কোনো রোগকেই আপনি কন্ট্রোল করতে পারেন। সাথে যদি আপনি আপনার লাইফ লিডটাকে একটু চেঞ্জ করেন, খাবার দাবার, আপনার চিন্তাধারা, আপনার অভ্যাস এবং আপনার বাসস্থান সবকিছুকে যদি একটু পরিবর্তন করেন বা একটু সুস্থতার মধ্যে আনেন এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি গ্রহণ করেন, তাহলে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ আমরা যে কোনো জটিল রোগ থেকেই আমরা মুক্তি পেতে পারি। আর আমি শুধুমাত্র এই প্রোগ্রামের মাধ্যমে শুধুমাত্র থাইরয়েডই না, আমি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত অনেক থাইরয়েডের রোগী দেখেছি। এবং আমি 100% সফল এই কথাও বলবো না, কারণ একজন ডাক্তার কখনোই কোনো রোগের বিষয়ে 100% সফলতা অর্জন করতে পারে না। তবে আমি থাইরয়েডে অনেক ভালো রোগী পাই এবং অনেক ভালো সফলতা আমার আছে। তো এই শুধু থাইরয়েড না, এরপরে আমি মহিলাদের ডিসমেনোরিয়া বা তাদের যে প্রবলেম ব্রেস্ট টিউমার, এগুলো নিয়েও ইনশাল্লাহ আলোচনায় আসবো। আরেকটি কথা স্যার বলেছেন, যেটা হচ্ছে প্রতি সোমবারের দিন কিন্তু আমাদের উপদেষ্টা স্যার ডাক্তার নজরুল ইসলাম ভুইয়া স্যার কিন্তু চমৎকার চমৎকার কিছু মেডিসিন আলোচনা করেন এবং ক্রনিক ডিজিজের উপরে। এবং নেক্সট সোমবারে কিন্তু উনি ব্রেস্ট টিউমারের উপরে বা ব্রেস্ট সংক্রান্ত জটিল বিষয় নিয়ে আলোচনা করবে। এটা কিন্তু আমাদের সকলেরই দেখা উচিত, কারণ অনেক মহিলারাই আছে যারা হয়তো খুব নিজেদের স্বাস্থ্যের প্রতি অসচেতন। যেমন আজকে থাইরয়েড, এটাই আমি বলি, অনেক মহিলা জানেই না থাইরয়েড কি। তারা যখন আমাদের কাছে এসে বলে যে ম্যাডাম আমি প্রেগনেন্সি কন্টিনিউ করতে চাচ্ছি, আমার হচ্ছে না, আমার ওয়েট গেইন হচ্ছে, আমার আপার লেভ হচ্ছে, আমার অস্থির লাগে, কেন ম্যাডাম? তখন কিন্তু আমরা তাকে একটা TSH একটা টেস্ট দেই, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং তখনই ধরা পড়ে যে সে থাইরয়েডে আক্রান্ত। তো এটার ব্যাপারে আমাদের প্রত্যেকটা রোগ ব্যাপারে জানতে হবে, যে একটা ডায়াবেটিক্স হলে তার কি লক্ষণ, একটা থাইরয়েড হলে তার কি লক্ষণ, একটা হাইপারটেনশন হলে তার কি লক্ষণ, একটা কিডনি রোগীর তার কি লক্ষণ। আমরা সব লক্ষণে কিন্তু আমরা অ্যানালাইসিস করবো না, কারণ আমরা শুধুমাত্র ডায়াবেটিক্স মেলিটাস দিলেই তার পুরো লক্ষণটা কিন্তু আমাদের অ্যানালাইসিস চলে আসবে। তো যাই হোক, অলরেডি আমাদের আমাদের জয়নাল স্যার কিন্তু খুব চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছে। আমি আন্তরিকভাবে দুঃখিত, সম্ভবত আমার সফটওয়্যারে কোনো প্রবলেম থাকার কারণে আমি জমিয়া সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে কিভাবে নিতে হয় দেখাতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট টাইম এই প্রবলেমগুলো আর থাকবে না। আমরা ইনশাল্লাহ সব প্রবলেম কাটিয়ে উঠে একটা আরো সুন্দর কিছু উপস্থাপনা করবো আপনাদের সামনে। তো এই আশা ব্যক্ত করে আজকের মতো আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লাবণী আমিন। আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে ডাক্তার লাবণী আমিন দুটো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হলো আমরা একক ঔষধ সূক্ষ্ম মাত্রা, যেটা আমাদের হোমিওপ্যাথিক মূলনীতি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, এই কথাগুলো আমরা সর্বদাই বলি। আমরা একক ঔষধের কথা বলি, সূক্ষ্ম মাত্রার কথা বলি, এবং আমরা সর্বদা বিভিন্ন প্যাটেন্ট, বিভিন্ন মিশ্র ঔষধ এবং বিভিন্ন ফাইল বিক্রির বিরুদ্ধে আমরা ঘোষণা করি যুদ্ধ। আর সেই জন্যই অনেক সময় আমাদেরকে যারা এই প্যাথিগুলো পছন্দ করেন, আমাদের এই প্যাথিগুলোকে যারা ইগনোর করেন, তাদের বিষয়ে আমি দুটো কথা বলছি। যে আমাদের ডাক্তার লাবণী আমিন একটি মাত্র সূক্ষ্ম মাত্রা একটি দানা দিয়ে যদি একটি কঠিন রোগীকে আরোগ্য করতে পারেন, তিনি যদি একটি রোগীর কাছে বলেন যে আপনার ইচ্ছা মতো আপনি টাকা দেন, তাহলে তাকে 2, 4, 5, 10, 20 হাজার টাকা দিতে চিন্তা করবেন না। কিন্তু আপনারা যারা এই সকল চিন্তা না করে মনে করেন যে একসাথে 3টা ফাইল দেব, 4টা ওষুধ ধরিয়ে দেব, 10টা বোতল ধরিয়ে দিব, তারা কি করছেন? তারা নিজেদের সাথেই প্রতারণা করছেন। তারা মনে মনে ভাবছেন যে আমি একটা ওষুধে কিভাবে টাকা নেব। টাকা নেওয়ার আপনার এই কৌশলটা বন্ধ করুন। আপনাদের ওই কয়টা ফাইল দিলেন এটা কেউ দেখবে না, আপনি রুগীকে আরোগ্য দেবেন। সেই আরোগ্যটা হতে হবে সহজ সরল এবং সিমিলিয়া সিমিলিবাস কিউরেটার এই পদ্ধতির উপর ভিত্তি করে। যদি আপনি হোমিওপ্যাথ হন, অর্থাৎ আমাদের মহাত্মা হ্যানিম্যানের আদর্শিক সৈনিক হন, তাহলে কেন আপনি এই সকল মিশ্র প্যাথির ঔষধগুলো প্রয়োগ করে প্রতারণা করবেন? সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি ক্ষোভের সাথে বলছি, আমাদের এক ছাত্র আমার কাছে সর্বদা বিভিন্ন পরামর্শ নেয়। আমি তার চেম্বারে গিয়ে দেখলাম যে একটি রুগীকে 7টা ওষুধ দিয়েছে।
তার কথা হলো যে স্যার আমি সারাদিনে 2টা রুগী পেয়েছি, 7টা ওষুধ না দিলে কিভাবে আমার সংসার চলবে? আমি যদি 1000 টাকা না নেই তাহলে আমার তো সংসারই চলবে না। আমি অত্যন্ত ক্ষোভের সাথে দুঃখের সাথে আমি বলছি যে প্রিয় বন্ধুরা, একটা ওষুধ দিন, আপনার টাকা কি নিবেন কি চাবেন সেটা প্রশ্ন না, রুগী আপনাকে সন্তুষ্ট হয়ে দিবে। সুতরাং আপনারা সঠিক লাইনে আসুন। আর একটা কথা না বললেই নয় যে অনেক বন্ধুই বলে থাকেন যে যারা এই ফেসবুকে আমরা যারা প্রশিক্ষণ দিচ্ছি, ফ্রি ক্লাস নিচ্ছি, আমাদের কোনো পারিশ্রমিক ছাড়া করছি, তাদের মধ্যে একটি ধারণা, আমাদের সম্বন্ধে একটি বিরূপ ধারণা বলে থাকেন যে আমরা হয়তোবা বউ পোলাইপান হয়তোবা অন্যের কাছে বাগির বর্গা রেখে আমরা মনে হয় এখানে লাইভে বসে থাকি, আমাদের কাম আয় রোজগার কিছু নেই। এ কথাটা আমাকে প্রায় অনেকে আক্রমণ করে কথা বলেন। তাদের জবাব হচ্ছে আপনারা একবার লাবণী আমিনের বাসায় যাবেন, একবার আমার বাসায় আসবেন, আমার বউ পোলাপান এবং লাবণী আমিনের সংসার চলে কিনা দিকে যাবেন। আমরা যে একটা ওষুধ দেই এবং আমরা সিঙ্গেল রেমেডি এবং সূক্ষ্মমাত্রা ব্যবহার করি, আমাদের সংসার চলে। প্রিয় বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত কঠিন পরিশ্রম করে, আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে অ্যানালাইসিস করে এই অনুষ্ঠানে আসতে হয়। সাধারণভাবে যারা রোগী দেখেন তাদের অনুষ্ঠান আর আমাদের অনুষ্ঠান ব্যতিক্রম রয়েছে। ধন্যবাদ, বলুন। বেয়াদবি নেবেন না, আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। মানে এটা হচ্ছে অনেকেরই ধারণা, যে কথাটা আপনি বললেন যে আমি 1000 টাকা যদি ইনকাম না করি, পেটেন্ট না দিয়ে, তাহলে আমি কিভাবে চলাবো, এবং এই জন্যই কিন্তু এই ধারণা থেকে কিন্তু পেটেন্ট গুলোর উৎপত্তি। কিন্তু আমি মনে করি আপনি যখন একটা রুগীকে 1 ঘন্টা পর্যন্ত দেখবেন, তাকে আন্তরিকতার সাথে, তাকে বিশ্বস্ততার সাথে, এবং রুগীকে যদি আপনি এটা এনশিওর করেন যে হ্যাঁ আপনি যে রোগটা নিয়ে এসেছেন সেটা আমার কাছে, আপনি ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে আপনি আমার কাছে আপনি সুস্থ হবেন, তাহলে কিন্তু রোগী খুশি মনে আপনাকে টাকা দিবে। এবং এই যে আপনি টাকাটা নিলেন, এটার যে কি পরিমাণে একটা আত্মতৃপ্তি, আমি মনে করি যারা সিঙ্গেল রেমেডি ব্যবহার করে তারাই সে আত্মতৃপ্তি সম্পর্কে জানে। তো আমরাও কিন্তু সিঙ্গেল রেমেডি ব্যবহার করি, আমরাও কিন্তু রুগী দেখি, কিন্তু আলহামদুলিল্লাহ এখনো চলছি ইনশাল্লাহ। আমার মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকেও মানে ঠিক খারাপ অবস্থাতে নিবেন না, যদি আপনাদের দোয়া আমাদের সাথে থাকে। জি ধন্যবাদ স্যার, এটুকুই আমার বলার ছিল। জি জি ধন্যবাদ। আমি গতকালই একটি কেস উপস্থাপন করেছিলাম যে একটি বাচ্চার বয়স মাত্র 9 মাস, সে 9 মাসে 8টা স্পেশালাইজড হাসপাতালে ঘুরেছে। কি ছিল তার? সামান্য একটা চর্মরোগ ছিল। এখন চর্মরোগের কারণে তাকে এত পরিমাণ ওষুধ প্রয়োগ করা হয়েছে, তার জীবনী শক্তি এমন বিপর্যস্ত হয়েছে, তার কোনো জায়গায় কোনো সাফল্য আসেনি। পরে সর্বশেষ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসেছেন। তিনি ভয় পেয়েছেন যে এত স্পেশাল ডাক্তারের কাছে গিয়েছে তাহলে উনি হয়তো বা হ্যান্ডেলিং করতে পারবেন না। তিনি রেফার করে আমাকে সেই থেকে নারায়ণগঞ্জ থেকে আমার কাছে পাঠিয়েছে। তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। এখন ওই রুগী আসার পরে তিনি বললেন যে আমি সর্ব জায়গায় ঘুরে ঘুরে আমি 9টা হাসপাতালে ঘুরছি, স্পেশালাইজড ডাক্তার চর্মরোগের যা আছে সব দেখানো শেষ, আমার টাকা পয়সা কিছু নেই। আমি তাকে বললাম যে বোন, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, আপনার বাচ্চাটা দিয়ে আমি অ্যানালাইজ করব। তাকে আমি 1 ঘন্টা করে দেখলাম, তাকে সামান্য একটু ওষুধ দিচ্ছি, তাও বাচ্চাকে দিয়ে নেই, বাচ্চার মাকে দিয়েছি। বাচ্চার মাকে 1 দানা ওষুধ দেওয়ার পরে 10 দিন পরে গতকাল এসেছিল, তার অসুখ অর্ধেক ভালো। তাহলে ওই বাচ্চার মা তখন গতকাল তার নানি সহ আসছে বাচ্চার, সে বলতেছে আপনার কি দেবো আপনাকে? আপনি বললাম যে আমার কিছু দিতে হবে না, আপনার যে দোয়া যে আছে আনন্দ পাচ্ছেন এটি আমার আনন্দ। প্রিয় বন্ধুরা, আজকের ফেসবুক লাইভে এই পর্যন্তই রাখছি। এভাবে আমরা প্রত্যেকটা সফল কেসও দেখাবো, সাধারণত কেস অ্যানালিসিস দেখাবো, পাশাপাশি দেখাবো আমরা একক ঔষধ কিভাবে আসি এবং আমাদের সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদের কেমন ডাক্তার হওয়া দরকার সেই বিষয়টাও আমাদের লক্ষ্য। আমরা এখানে ফ্রি সার্ভিস দিচ্ছি এই কারণে, শুধু ডাক্তারি করাই আমাদের মূল উদ্দেশ্য নয়, আমাদের পাশাপাশি আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে আরো যুগ উপযোগী করা এবং আমাদের এই যুগের সাথে তাল মিলিয়ে একজন হোমিওপ্যাথিক ডাক্তার হিসাবে কতটুকু দক্ষতার প্রয়োজন রয়েছে সেটাও আমরা প্রদর্শন করার চেষ্টা করব। আমি আশা করি আমাদের ডাক্তার লাবণীর মাধ্যমে এই অনুষ্ঠানটা কন্টিনিউ রাখবেন এবং আমি হয়তো বা কন্টিনিউ এখানে থাকতে পারবো না, কারণ আমার ব্যস্ততা আরো বেশি, যেহেতু আমি আরো বয়স বেশি। আমার ব্যস্ততার কারণে আমি সবসময় সময় দেবো না। লাবণী আমির প্রতি আমার দোয়া থাকবে যে অনুষ্ঠানটা যেন কোনোভাবেই না হয়, স্তব্ধ না হয়ে যায়, বন্ধ না হয়ে যায়। আপনার এই প্রচেষ্টা যতদিন আপনি চালিয়ে যাবেন, আমি বেঁচে থাকলে আপনার এই অনুষ্ঠানকে অবশ্যই আমি প্রেজেন্ট করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। লাবণী আমিন, আজকের লাইভ শেষ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আসলে আমার বলতে গেলে একজন শিক্ষাগুরু। লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনি যে আশাটুকু করছেন, দোয়া করবেন যেন এটা আসলে অব্যাহত থাকুক। আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ অনুষ্ঠানটা কন্টিনিউ করার জন্য। একটা বিষয় আমি সবসময় খেয়াল করি, সেটা হচ্ছে যে আমি নিজে ভালো থাকা মানে কিন্তু ভালো থাকা নয়। আমি তখনই ভালো থাকবো যখন আমি দেখবো আমার চারপাশে সবাই ভালো আছে। সবাইকে ভুক্ত রেখে নিজে খাওয়াটা, সেটা কিন্তু তৃপ্তি হয় না।
ঠিক তেমনি ডাক্তারের বেলাও বলবো যে আমি যখন দেখবো যে আমার চারপাশে সবাই সিঙ্গেল রেমেডি ব্যবহার করছে এবং সবাই খুব হ্যানিম্যানিয়ান পদ্ধতি অনুসারে নিজেকে ডাক্তার হিসেবে তৈরি করেছে, তখনই কিন্তু আমাদের ডাক্তারদের সার্থকতা। আমরা তখনই বলবো, কারণ অনেক রোগীরা কিন্তু চেম্বারে এসে বলে যে ম্যাডাম অমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, তমুক ডাক্তারের কাছে গিয়েছিলাম, 1 মাস ওষুধ খেয়েছি, ভালো হয়েছে, আর যায়নি, কারণ রোগটা আর সারেনি, কারণ হয়তোবা তারা সেটাতে ব্যর্থ ছিল। তো ইনশাল্লাহ কিছুদিন পরে যেন আমাদের রোগীরা এসে এটা আমাদের বলে যে না, হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে, একজন ডাক্তার দেখিয়েছি, ইনশাল্লাহ একজনের কাছ থেকে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। সেদিন মনে হয় খুব বেশি দূরে না। যদি আমরা সবাই মিলে ইনশাল্লাহ চেষ্টা করি, তাহলে অবশ্যই এরকম একটা শুভ দিন আমরা খুব সন্নিকটে দেখতে পারবো। তো আমি আজকের প্রোগ্রামটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আমাদের লাইভ প্রোগ্রামটি প্রতি মাসের প্রথম এবং চতুর্থ বৃহস্পতিবারে আমাদের প্রোগ্রামটি থাকবে। যদি প্রোগ্রামে আপনাদের কোনো ধরনের তথ্য বা কোনো কিছু জানতে চাওয়ার থাকে, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের পেজে আপনাদের মন্তব্য দিতে পারেন, অথবা ব্যক্তিগতভাবে আমাকে ডাক্তার ইয়াকুব আলী স্যার এবং ডাক্তার জয়নাল স্যারকেও আপনারা পার্সোনালি ইনবক্স করতে পারেন। আমরা চেষ্টা করব আপনারা কি চাচ্ছেন আমাদের কাছ থেকে সেটার উপর ভিত্তি করে অনুষ্ঠানটা চালিয়ে যেতে। তো আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই ঠান্ডার মধ্যে যারা এতটা সময় নিয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে অনেক 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 অভিনন্দন রইল। আসসালামু আলাইকুম।